নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। প্রীতি পাল চৌধুরীর লেখা স্বপ্নে কারা। অনুরাধার মনে আজ বড় আনন্দ। কতদিন পর লাবণ্য আসছে নিজের বাড়িতে। কি খাবে না খাবে তা নিয়ে রাতে ঘুম ছিল না। ও বড় চিংড়ি মাছ খেতে ভালোবাসে। পোস্ত, মাছের মাথা দিয়ে ডাল, কষা মাংস, তার সাথে বেগুনি। কেউ বাড়িতে আসবে তাকে যত্ন করে খাওয়াতে বসিয়ে যে খাওয়ায় তার মনটা বড় খুশিতে ভরে থাকে। ভাবে এখনই মুখে তুলে বলবে, আহ কি দারুণ হয়েছে, সত্যি তোমার হাতের রান্নার তুলনা হয় না। প্রতিটা খাবারে তার ভালোবাসা ছুঁয়ে থাকবে। শুনতে চায় তার রান্নার তারিফ। বলবে, বাবা দারুণ তোমার রান্না হয়েছে। অনুরাধা নিজের মনে হাসে আর ভাবে, এই সংসারে হেঁসেল ঘরটা তো নারীদের পীঠস্থান। হেঁসেলের লক্ষ্মী হচ্ছে মেয়েরা। যত তৃপ্তি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সব তো এই রান্নার মধ্যেই জড়িয়ে থাকে। যখন যে ভোজন করে তার মুখে অভিব্যক্তি দেখলেই বোঝা যায় এই রান্নাটা তার পছন্দ হয়েছে কিনা, তৃপ্তি করে খাচ্ছে কিনা, জিভের স্বাদ উপভোগ করছে কিনা। রাঁধুনির এই দৃশ্য সবসময় খুঁটিয়ে দেখে, তবে মুখে বলে না, কিন্তু মনে মনে তারিফ শুনতে ভালোবাসে। নিজের মনে বলে, আমার লাবু আসছে, সেই ছোট্ট লাবু হাতে হাত ধরে ঘুরে বেড়াতো। আর কত প্রশ্ন, কত বায়না, বিস্ময় ভরা চোখ দুটো দিয়ে পৃথিবীটাকে দেখত। কত আজব আজব প্রশ্ন ওর মনে। অনুরাধা হলুদ নুন মাখা হাতটা তোয়ালেতে না মুছে নিজের শাড়িতেই মুছে নেয়। আজও একটু দিশেহারা। লাবণ্যর ঘরটা গুছিয়ে রাখে। শোকেসটাকে সামনে অনুরাধা দাঁড়িয়ে থাকে। সেই ছোটবেলায় সব খেলনাগুলো বেশ যত্ন করেই রেখে দিয়েছে। কেন রাখবে না? নিজের কি কম আছে? এখনো সেই কচি হাতের লেখা চিঠিটা প্রাণে ধরে ছিঁড়তে পারেনি। কত বানান ভুল, তবুও লাবুর লেখা চিঠি যত্ন করে রেখে দিয়েছে। মানুষটা কেমন হারিয়ে গেছে, কিন্তু বাবার চিঠিটা আজ গোপনভাবেই আছে। সব মানুষেরই গোপন কথা মনের মধ্যে লুকোনো থাকে। এটা শুধু নিজের গোপনতা, তার কি ভাগ হয়? টুকরো টুকরো কত স্মৃতি, কত কথা, সবই বয়স্ক মনটায় থিতু হয়ে আছে। গোপনের স্তরভেদ করে মাঝে মধ্যে বেরিয়ে আসে। তখন যেন মনে হয় আমার একটুও বয়স বাড়েনি। আমি সেই ফ্রক পরে বেনুনি দুলিয়ে দুলিয়ে পিঠে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছি। পুকুরের পাড় ধরে, ভরপুর পুকুর, কত লোক স্নান করছে, কেউ বাসন মাজছে, কেউ কাপড় কাচছে। ভীতু পায়ে এগিয়ে যাচ্ছি। যদি জলে পড়ে যাই, সাঁতার জানি না। গেটের সামনে বদ্রীনাথের ঢং ঢং ঘন্টার আওয়াজ। হীরার বাড়িটা ঠিক পুকুর পাড়ের সামনেই ছিল। সময় পেলেই ওদের বাড়িতে চলে যেতাম। ওরা আমাকে খেতে দিত আর আমি মনের আনন্দে খেতাম। হীরা বয়সে বড় ছিল, অনেক লম্বা ছিল, আমার গাল টিপত। একদিন স্কুলে খবর রটল হীরা পালিয়ে গেছে। আমার বিশ্বাস হয়নি। কি সুন্দর ভালো মেয়ে। স্কুলের শিক্ষকরা গোপনে ওর নামে কত কি বলতো। আমার বড় কষ্ট হতো। মনে হতো হীরা পালায়নি, ও কারো বাড়িতে গেছে। আসলে ওদের অবস্থা তো ভালো ছিল না। কতদিন আমি স্কুল ছুটি হওয়ার পর ওদের বাড়িতে যেতাম। হীরা গুড় রুটি খেতে দিত। মাকে বললেই বলতো, তুই হীরাদের বাড়িতে গুড় রুটি খাস, আর বাড়িতে কত বায়না তোমার, পছন্দের খাবার না হলে তো মুখে রোচে না। তাহলে কেন? আমি হেসে বলতাম, জানি না মা, কেন যে আমার ওদের বাড়ির সব খাবারই ভালো লাগে। মা হাসতো আর বলতো, আসলে ওরা তোকে ভালোবাসে আর ভালোবেসে খেতে দেয়, তাই তোর মনটাও ভরে যায়। ভালোবাসা মাখানো খাবার কখনো খারাপ হতে পারে? সব যেন অতীত হয়ে গেছে। কোথায় হীরা হয়তো জমিয়ে ঘর সংসার করছে। ও ছেলে মেয়েদের কি গুড় রুটি খেতে দেয় ভালোবাসা মাখিয়ে? মা নেই, সেই কবে চলে গেছে, আর কোনো দিন আসবে না। যখনই কোনো রান্না করি সবটায় মায়ের স্পর্শ থাকে। রাঁধতে গেলে মনে মনে ভেবে নিই, এটাই তো মা 5 ফোড়ন দিত, তারপর সব সাতলে মশলা কষিয়ে রান্না করতো, তাই না? আগে আগে মাকে ফোন করে জানাতাম। এখন কাকে বলবো? বড়রা যখন বিদায় নেয় তার পরের দলটা ভীত হয়ে পড়ে। হঠাৎ সেদিন রাতে অনুরাধা অদ্ভুত একটা স্বপ্ন দেখে। হীরা এসেছে ওর বাড়িতে। কত বয়স হয়ে গেছে হীরার,
স্বপ্নের কথা সব কেমন যেন মনে পড়ে না। তবে ও স্পষ্ট দেখেছে হীরা একটা মস্ত বড় গাড়ি চড়ে এসেছে, গা ভর্তি গয়না, কি সুন্দর দেখাচ্ছে ওকে। অনুরাধার দু চোখ বিস্ময়, অবাক হয়ে তাকিয়ে থাকে হীরার দিকে। হীরা, তুই এসেছিস? কত বছর পর তোকে দেখতে পেলাম। কোথায় ছিলি এতদিন? জানিস, সেই স্কুল থেকে তোকে আমি খুঁজছি, পাইনি। সবাই বলে তুই পালিয়ে গিয়েছিস। কোথায় ছিলি? হীরার সেই অভ্যাস, আমার গাল টিপে বলে, তোকেও খুব সুন্দর দেখাচ্ছে রে অনুরাধা। তুই সেই আগের মতোই আছিস, সেই হাসি মুখ, এক মেয়ে, তাই তোর লাবণ্য। লাবু বলে, লাবু বলে তুই ডাকিস তাই না? তোর বর রমেশ এখানে থাকে না, বিদেশে থাকে তাই না? হীরা, তুই এত সব জানলি কি করে? তাহলে আমার খবর সবই তো তোর নখদর্পণে, আর তোর কোনো কথাই তো জানি না। চুপি চুপি কারো কাছ থেকে এত খবর পেয়েছিস নিশ্চয়ই। বুলটির কাছ থেকে? একমাত্র বুলটির সঙ্গেই আমার যোগাযোগ আছে, আর কেউ নেই রে। বুলটি তো এখানে এখন থাকে না, কোথায় যেন চাকরি নিয়ে চলে গেছে। তোর সঙ্গে দেখা হয়েছিল তাই না? ও ওখানে থাকলে আমার বাড়িতে আসতো, কত কথা বলতো। তুই জানিস হীরা? হীরা ওর হাতটা তুলে থামিয়ে বলে, জানি, ওর বিয়ে হয়নি। ও বলে বিয়ে না করাই ভালো। এই তো বেশ আছি, খাচ্ছি যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। আসলে ওকে ওর প্রেমিক ঠকিয়েছে, তাকে আমি ছাড়বো না। বুলটি খুব ভালো মেয়ে, তাকে ঠকানো আমি সহ্য করব না। বুলটির খুব কষ্ট, খুব কাঁদছিল, আমি ওর প্রেমিক অমরনাথকে ছাড়বো না। অনুরাধার দুই চোখে ঘুম, চারদিকে কি গভীর নীল আলোর ঝলমল, পাখিদের কিচিরমিচির, রোদ নেই, আকাশটা ঘন অন্ধকারে ঢাকা, আকাশে পূর্ণিমার চাঁদ নেই, অমাবস্যার গাঢ় অন্ধকার। হীরাটা ঠিক সেই আগের মতোই আছে, অন্যায় সহ্য করতে পারে না, অন্যায় দেখলে ওর মাথায় খুন চাপে, প্রতিবাদ করতেই হবে। অনুরাধা একটু বিস্ময়ের সঙ্গে বলে, হীরা, তুই সেই আগের মতো প্রতিবাদী নারী রয়েছিস, এবার তোর কথা বল। হীরা হাসে, এই হাসির মধ্যে মুক্ত ঝরে পড়ে, বলে, কি ব্যাপার? আমার কোনো কথা নেই, আমি ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারি, এইটাই মজার, যেটা তোরা পারবি না। সে কি, তোর সংসার, তোর ছেলে মেয়ে, স্বামী, এরা সব কোথায়? তুই একা এসেছিস কেন রে? ওদের নিয়ে এলি না? হীরা ঠান্ডা শীতল হাসি হাসে, বলে, ওরা আমার সঙ্গেই আছে, ছায়ার মতো আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়। ওদের ছেড়ে আমি যাব কোথায়? ওরা এখনই এসে পড়বে। অনুরাধার হাতটা বাড়িয়ে দেয় হীরার দিকে। হীরা ওর কনকনে ঠান্ডা হাত বাড়িয়ে ধরে। অনুরাধার ঘুমটা ভেঙে যায়। অদ্ভুত এক অনুভূতি, সমস্ত শরীরটা যেন বরফে ঢুকে যায়। ও চায় না এই মিষ্টি স্বপ্নটা কেটে যায়। চোখ দুটো বুজে থাকে। স্বপ্ন ভাঙলে তো আর হীরাকে দেখতে পাবে না। কতদিন পর দেখা পেল। না না, ওকে ছাড়া যাবে না। ও মা, ওই তো হীরা সামনে এসে দাঁড়িয়েছে, কেমন হাসছে। তবে ওর মুখটা কেমন ধূসর বর্ণের, শরীরটা শীর্ণকায়। অনুরাধা ওর শাড়ির ভেতর দিয়ে ভেতরটা দেখতে পাচ্ছে, একটা খাঁচা মাত্র। এ কি, বুকের ভেতরটা ধরপড় করে ওঠে, চোখ দুটো ভালো করে কষলে নেয়, ডাকে, এই হীরা, তুই কোথায় রে? কাছে এসে বস। কতদিন পর দেখা বলতো, আমাকে একটু সোহাগ করবি না? আয় আয়, কি খাবি বলতো? করুণ সুরে কে যেন বলে, গুড় রুটি খাবো। দে না রে, বড় খিদে পেয়েছে। অনুরাধা হাসিতে ফেটে পড়ে, বলে, গুড় রুটি খাবি? এখনো সেই গুড় রুটি খাওয়ার অভ্যেস আছে তোর? গুড় রুটি কেউ খায়? না না, আমি তোকে চাইনিজ, মোগলাই, ইত্যাদি খাবার খাওয়াতে পারি। বল, কি খাবি? হীরার লম্বা হাতটা আমাকে ছুঁয়ে বলে, শুধু গুড় রুটি। ঠিক আছে, আমি তোকে তাই খাওয়াবো। এই বলে অনুরাধা ওর জন্য রুটি বানায়, ওকে খেতে দেয়। হীরা খুশি মনে গুড় রুটি খায়। অনুরাধা নিজের মনে বলে, হীরাটা একটুও বদলায়নি, গা ভর্তি গয়না, দামি শাড়ি পরেছে, আর দেখো, খাচ্ছে গুড় রুটি। হীরা খাওয়া শেষ করে বলে, আহ! এত ঐশ্বর্যের মধ্যেও হীরার দেহের ভিতরটা অনুরাধা স্পষ্ট দেখতে পায়। অবাক হয়ে দেখতে থাকে, এটা কি করে সম্ভব। হীরার দিকে তাকায়, উমা, ওর মুখটা কেমন পাংশু বর্ণ দেখো, ফ্যাকাশে, দেখলে মনে হয় ওর দেহের সব রক্তকে শুষে নিয়েছে। হীরা কেমন হাসছে, চোখ দুটো নীলচে আর ঘোলাটে। অনুরাধা বলে, তোর ছেলে মেয়েকে নিয়ে আসতে পারতিস না, দেখতে পেতাম। হঠাৎ একটা গাড়ির শব্দ, গেটের সামনে গাড়িটা এসে দাঁড়ায়। ভাবি, এত রাতে গাড়ি? আমি গেটের দিকে এগোই, হীরাও এগিয়ে আসে।
বলে, ওই তো ওরা সব এসে গেছে, রামহরিকে বল দরজাটা খুলে দিতে। আমি বিস্ময়ে ওর দিকে তাকাই, বলি, এর মধ্যে তুই রামহরিকেও চিনে ফেলেছিস? বাবা, তুই পারিসও। ওই তো রামহরি দরজাটা খুলছে। একটা কালো রঙের গাড়ি। ছোট ছেলেটা ছুটে এসে হীরার দিকে। হীরা ওকে দুই হাতে জড়িয়ে ধরে আদর করছে। তারপর একজন লোক নেমে এলো, কোট প্যান্ট পরা, গট গট করে এগিয়ে আসছে। আমি কত চেষ্টা করছি মুখটা দেখার, দেখতে পাচ্ছি না। মুখটা যেন কালো রঙে ঢাকা, একটা কালো রুমাল দিয়ে মুখটা আড়াল করে রেখেছে। হীরা লোকটার হাতটা ধরে এগিয়ে আসে, বলে, এই হচ্ছে অনুরাধা, আমার বন্ধু। তুমি তো কত গল্প শুনেছ, মনে পড়েছে? লোকটা মাথাটা নাড়ে, আমার দিকে না তাকিয়েই ফ্যাস ফ্যাসে গলায় বলে, বহুবার শুনেছি। ভালো আছেন তো? আমি বলি, ভালো আছি। আপনি কি অসুস্থ? লোকটা তেমনি মুখটা আড়াল করে বলে, এক কাপ ব্ল্যাক কফি পেলে ভালো হতো। বহুক্ষণ ব্ল্যাক কফি পাইনি, একটু তাড়াতাড়ি পেলে ভালো হয়। আবার আমাদের যেতে হবে তো। ছেলেটা হীরাকে জড়িয়ে ধরে আছে। আমি ওর গাল দুটো টিপে বলি, কি খাবে সোনা? ছেলেটি হাসে, বলে, চকলেট খাবো আন্টি। আমি ওকে ধরে নিজের কাছে আনতে চাই, কিন্তু ছেলেটা হীরাকে আঁকড়ে ধরে থাকে, আসতে চায় না। বাচ্চাটার চোখ দুটো জলে ভরা। হীরা আমার দিকে তাকিয়ে বলে, কিছু ভাবিস না, ও আমার বড় ভক্ত, খুব ভালোবাসে রে। কথাগুলো বলতে বলতে হীরা কেঁদে ফেলে। আমি একটু ঘাবড়ে যাই, বলি, বাচ্চা তো মাকেই বেশি ভালোবাসবে। আমার মেয়েটাকে দেখ না, এখনো কেমন মা মা করে। বড় তো হয়েছে, এই তো আসবে। তোর মেয়েটা কোথায়? ওকে দেখছি না তো। আসবে না? ও বেঁচে গেছে, ও হোস্টেলে থাকে, ওকে আনতেই তো যাচ্ছি। তোর মেয়ের নামটা যেন কি? লাবণ্য। লাবু, তাই তো? ওকে ওর বন্ধুরা লাভ বলে ডাকে, তাই না রে? হ্যাঁ, ওর বন্ধুরা তো ওকে লাভ বলেই ডাকে। মেয়েটা বড় ফুর্তিবাজ, খুব হাসি খুশি। ও এলে বাড়িটা যেন ভরে যায়। কত কথা বলে, আর চলে গেলে মনটা খুব খারাপ লাগবে। তোর মেয়েটা নিশ্চয়ই তোর মতো খুব হাসি খুশি। একবার নিয়ে আসিস। হীরার চোখের তারায় জল, বলে, ও আসবে। আমি ওর কথা বুঝতে পারি না, তাকাই ওর দিকে, বলে, ঠিক আসবে। ওকে ঠিক আমার মতোই দেখতে, একেবারে ছোটবেলায় আমি। ও হচ্ছে ছোট্ট হীরা। আমি সবসময় ওর মধ্যে নিজেকে দেখতে পাই। চটপট ব্ল্যাক কফি এনে দিই ওর স্বামীকে। মানুষটা আমার দিকে না তাকিয়ে কফির কাপটা হাতে নেয়, তারপর কি জোরে জোরে শিপ করতে থাকে। এমন করে কেউ চা কফি খায়? আমি অনেক চেষ্টা করি, তাকে দেখতে পাই না। গলা থেকে মাথা, মুখটা কেমন অন্ধকারে ঢাকা, কালো রুমালে আড়াল করা। ভাবি হয়তো কোনো অসুবিধা আছে। ছেলেটার হাতে চকোলেট দিই, ও আপন মনে চকলেট খেতে থাকে। ও মার সঙ্গে চেপে আছে, মাঝে মাঝে পেটের কাছে হাত দিয়ে মুখটা বিকৃত করছে। হীরা ওর ঠান্ডা শীতল হাতটা ছেলের পেটে বুলিয়ে দিচ্ছে। বলি, ওর কি হয়েছে রে হীরা? পেটে ব্যথা করছে? হীরা কোনো উত্তর করে না, বলে, ছেলেটার পেটটা দুফালি হয়ে গেছে। সব তো চোখের সামনেই হলো, আর আমি আমি বিস্ময়ে বলি, দুফালি? সে কি রে, তুই কি বলছিস হীরা? আমি তো কিছুই বুঝতে পারছি না। হীরা চোখের তারায় রহস্যের হাসি, কিন্তু চোখ দুটো জলে ভরা। আমি আর কথা বাড়াই না, বলি, কিছু খাবি না? তোরা কোথায় থাকিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হীরার স্বামী সেই ফ্যাসফ্যাসে গলায় তাড়া দিয়ে বলে, আমাদের ট্রেনটা ধরতে হবে, এখন না বের হলে ট্রেনটা মিস করব, তাড়াতাড়ি চলো। হীরা আমার দিকে তাকিয়ে বলে, আর সময় নেই, এখনই যেতে হবে। মেয়েটাকে আনতে হবে না? পরে আবার দেখা হবে। আমি একটু অভিমানের সুরে বলি, এত তাড়াতাড়ি চলে যাবি? কোথায় যাচ্ছিস তোরা? আবার কবে আসবি? তোর ঠিকানাটা? হীরা আর কোনো কথা বলে না। ওরা তিনজনে গিয়ে গাড়িতে বসে। আমি ওদের কাছে যাই। ওর স্বামীর মুখটা কিছুতেই দেখতে পাই না। হীরা ওর হাতটা জানলা দিয়ে বার করে আমাকে ছোঁয়। মনে হয় এক ফালি বরফ আমাকে স্পর্শ করছে। আমার হাতটা যেন জমে গেছে। ওদের গাড়িটা স্টার্ট দেয়, কিন্তু হীরার ওই বিশাল লম্বা হাতটা আমার গলাটা জড়িয়ে থাকে। আমি কিছুতেই ওর হাতটা ছাড়াতে পারি না। প্রাণপণে চেষ্টা করতে থাকি। ওর হাতটা আমার কাছে 10 মণ ভারী মনে হয়। বলি, হীরা, আমাকে ছাড়, আমি যে তোর বরফ জমানো হাতটা বইতে পারছি না। গাড়িটা চলতে থাকে। আমি চিৎকার করতে থাকি, হীরা, আমাকে ছাড়। হীরা, হীরা, কোথায় নিয়ে যাচ্ছিস? চেষ্টা করতে করতে আমার সমস্ত শরীর ঘামে ভিজে যায়, ঘুমটা ভেঙে যায়।
বিছানায় উঠে বসি, বুকটা ধড়ফড় করতে থাকে, জোরে জোরে শ্বাস নিতে থাকি, জল খাই, বিছানা ছেড়ে উঠতে পারি না, শরীরটা ভারী লাগে। ভারী কি সব বাজে স্বপ্ন দেখলাম। এতদিন পর হীরাকে স্বপ্নে দেখলাম। প্রথমে মনে হলো সব সত্যি, তারপর বাস্তবে ফিরে এলাম। চারদিকে তাকালাম, কোথায় হীরা? কোথাও নেই। বাইরে চাপ চাপ অন্ধকার, মনে হচ্ছে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। বাইরে ঝমঝম বৃষ্টির আওয়াজ, মনটা খারাপ হয়ে যায়। নিজেকে নিজে বলি সবটাই স্বপ্ন, অথচ কি স্পষ্ট আর জীবন্ত। স্বপ্ন কখনো এমন হয়? দৌড়ে গেলাম বসার ঘরে। মা, টেবিলের উপর কফির কাপ রয়েছে, যাতে হীরাকে গুড় রুটি দিয়েছি। সেই কফি কাপ, প্লেট, চকোলেটের কাগজ সব এলো কোথা থেকে? কে সব এখানে নিয়ে এলো? আমি তো ঘুমিয়েছিলাম, তাহলে স্বপ্নের মধ্যে এসব করেছি? এই কি করে সম্ভব? আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারলাম না। মনটা কষ্টে ভরে গেল। কেন হীরাকে এইভাবে স্বপ্নে দেখলাম? ঘরে কে আর যাকে কথাগুলো বলবো? নিজেই নিজের মনে হাজার একটা প্রশ্ন করতে লাগলাম। মনটা যখন কষ্টে ভারাক্রান্ত, তখন লাবুর মুখটা মনের মধ্যে ভেসে উঠল। আজ ও আসবে, ওর সঙ্গে সব শেয়ার করা যাবে। ও বাড়িতে থাকলে মনে হয় বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে। ঘড়িটার দিকে তাকায়, ভোর তো হতে আর বাকি নেই। সারাটা মন জুড়ে স্বপ্নটা যেন তোলপাড় করতে থাকে। কি অদ্ভুত স্বপ্ন, এত স্পষ্ট আর এত নিখুঁত। নিজের হাতে কফি বানিয়ে দিয়েছে, চকলেট দিয়েছে, কতটা কফি ঢালতে গিয়ে পড়ে গিয়েছিল। স্বপ্ন জিনিসটা মানুষের জীবনে ভীষণ মূল্যবান। মানুষ জানে স্বপ্ন কখনো সত্য হয় না, তবু মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, পরে সেটা ভাববে আরও ভালোবাসে। মিষ্টি স্বপ্ন হলে তো কথাই নেই। কয়েক ঘন্টা পর লাবণ্য আসছে। বিছানা ছেড়ে ওঠে না, চুপটি করে শুয়ে থাকে। কাজের মেয়ে রাসমণি না আসা পর্যন্ত আজ উঠবে না। এই মুহূর্তে অতীতটাকে ভাবতে বেশ লাগছে। ভাবতে ভাবতে চোখ দুটো জুড়ে আসে, শুধু হীরার গলাটা শুনতে পায়। কেমন ফিসফিস করে বলছে, কি করে অনু ঘুমাচ্ছিস? এত ঘুমাচ্ছিস কেন? উঠবি না? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তুই বড় ঘুমকাতুরে, তাই না? ওঠ ওঠ, আর ঘুমোতে হবে না। এই শোন, আমার মেয়েটাকে দেখিস। বড় দুঃখী রে, ওকে নিজের মেয়ের মতো করে মেনে নিস। আমি জানি তুই ওকে দেখবি। ঘুমের মধ্যে অনুরাধার ঠোঁট দুটো জড়িয়ে আসে, তো 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 করতে থাকে। কোনো শব্দ বের হয় না। কলিং বেলের আওয়াজ কানে এসে লাগে। অনুরাধার ঘুমটা ভেঙে যায়। নিজের মনে ফের স্বপ্ন দেখছিল, আজ আমাকে স্বপ্নে পেয়েছে। রাসমণিটা নিজেই একটা ঘড়ি। কেন বাবা, একটু দেরি করে এলে কি হতো? আরও স্বপ্ন দেখতে পারতাম। দরজাটা খুলতেই রাসমণি ভারী গলায় বলে, কি মনে হচ্ছে কতদিন তুমি ঘুমোওনি? অনুরাধা রাসমণির দিকে তাকিয়ে বলে, যাও কাজটা সেরে ফেলো, দিদি আসছে, সব তাড়াতাড়ি সারতে হবে। যাও যাও, সময় নষ্ট করো না। রাসমণি রান্নাঘরে ঢুকে চেঁচিয়ে বলে, বৌদি, তুমি কি সব করেছো বলো তো? এত কফি পেলেছো, কেউ এসেছিল বুঝি? অনুরাধা চমকে উঠে, কি কি বললে? কফি? ও দৌড়ে যায় রান্নাঘরে। উমা, তাই তো, সেই স্বপ্নে চলকে যাওয়া কফি পড়া। এই তো কফি পড়ে রয়েছে। তাহলে সত্যি কি ওরা এসেছিল? উমা, এই তো কফি কাপ, প্লেট সব পড়ে রয়েছে। তাহলে হীরারা সত্যিই এসেছিল। আমার মনে হচ্ছে সব স্বপ্ন তাড়াতাড়ি চলে গেল। মেয়ের জন্য মনটা কেমন উদাস হয়ে পড়ে। তাহলে ওরা এসেছিল, এটা স্বপ্ন নয়। নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। মনটা ভারী হয়ে ওঠে, তার সাথে একটা শিরশিরে ভয় শরীরটাকে অবশ করে রেখে। এতক্ষণ ধরে যা মিথ্যে ভাবছিল তা সত্য হয়ে উঠেছে। কথা না বাড়িয়ে অন্য কাজে মন দেয়। কাজে মন দিলেও মনটা ভালো লাগে না। আস্তে আস্তে বেলা গড়িয়ে আসে। লাবুর ফোন আসে, আমার আসতে একটু দেরি হবে, চিন্তা করো না, এসে সব কথা বলবো। অনেক অনেক কথা আছে। মনটা ভালো নেই। অনুরাধা লাবণ্যের ফোনটা পেয়ে সোফাটায় বসে পড়ে। কি হলো মেয়েটার? গলার স্বরটা কেমন কাঁপছিল। মনে হয় মেয়েটা বিপদে পড়েছে। সব জানার জন্য মনটা উতলা হয়ে ওঠে। ফোনটায় ডায়াল করে কেটে দেয়। লাবণ্য বলছে, তুমি টেনশন করো না, ঠিক চলে আসবে। আমরা পরের ফ্লাইটটায় আসবো, ট্যাক্সি করেই চলে আসবো। তোমাকে আর আসতে হবে না, এলে সব কথা জানতে পারবে। এত রান্না বান্না করা হয়েছে, মেয়েটার দেখা নেই। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নামে। অনুরাধা চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে থাকে। মেয়েটার কাছে পাওয়ার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে। ট্যাক্সির হর্ন কানে এসে বাজে।
অনুরাধা ছুটে যায় নিচে। রামহরি লোহার গেটটা খুলে দেয়। লাবণ্য নামছে, তার সাথে একটা মেয়ে। লাবণ্য ওকে ধরে ধরে নিয়ে আসছে। অনুরাধা ছুটে যায় মেয়ের কাছে। ততক্ষণ ওরা ঘরের দিকে এগিয়ে এসেছে। অনুরাধার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। ও বিস্ময়ে তাকিয়ে থাকে পাশের মেয়েটির দিকে। এই কি? মুখ দিয়ে নামটা বেরিয়ে আসে, হীরা। তুই সেই ছোট্ট হীরা? লাবণ্য ছলছল চোখে তাকায় মার দিকে। বলে, মা, ওর নাম মুক্তমালা, ও আমার বন্ধু, একসঙ্গে পড়ি। কথাগুলো বলতে বলতে ওরা সোফাটায় বসে পড়ে। মেয়েটির মুখে কোনো কথা নেই, চোখ দুটো জলে ভরা, মাথাটা নিচু করে বসে আছে। অনুরাধা কি করবে ভেবে পায় না। মেয়েটার দিকে এগিয়ে যায়, লাবণ্যর দিকে তাকিয়ে বলে, কি হয়েছে ওর? ও কাঁদছে কেন? জানিস, ওকে দেখে আমি চমকে উঠেছিলাম। আমার বন্ধু হীরার মতো দেখতে। মুক্তমালা মুখটা তুলে বলে, আমার মার নাম হীরা। সবাই বলে আমাকে মায়ের মতোই দেখতে। আপনি আমার মাকে চেনেন? এই বলে ও কান্নায় ভেঙে পড়ে। লাবণ্য ওদের থামিয়ে বলে, জানো মা, কাল ওর বাবা মা আর ভাই তিনজনে গাড়িতে করে আসছিল। অ্যাক্সিডেন্ট হয়, তাতে তিনজনই মারা যায়। ভাবতে পারো? ও তো পাগল হয়ে গিয়েছিল। আমি জোর করে ওকে নিয়ে এলাম তোমার কাছে। এলে হয়তো ওর ভালো লাগবে। ও কি করবে বলো তো? ওর ছোট্ট ভাইও মারা গেছে। ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবার মুখটা চেনা যাচ্ছে না। ভাইটার পেটে বুকে চোট পেয়েছে, আর আন্টির গোটা দেহটা পেস্ট হয়ে গেছে। ওকে টিচাররা দেখতে দেয়নি। অনুরাধা নিঃশব্দে চোখের জল ফেলে মুক্তমালাকে জড়িয়ে ধরে বলে, আয় মা, কাছে আয়, কাঁদিস না, আমি তো আছি। আজ থেকে লাবণ্যর মতো তুমিও আমার একটা মেয়ে। আমি তোমার মাকে জানি। ও আমার ছোটবেলার বন্ধু। কতদিন পর কাল দেখা হলো। আমার বাড়িতে এসেছিল ওরা। মুক্তমালা বিস্ময়ে তাকায়, বলে, কাল এসেছিল? কি করে সম্ভব? এই ঘটনা তো 2 দিন আগে ঘটেছে। অনুরাধার মুখ দিয়ে কোনো কথা সরে না। ওর শরীরটা ভয়ে কেঁপে ওঠে। তাহলে কাল কারা এসেছিল? ওরা জীবন্ত ছিল না? ওই 2 হাতে নিজে কান দুটো ধরে বলে, না না, এটা সম্ভব নয়। ওরা যে কাল এলো। মুক্তমালা চোখের জল মুছে বলে, মা, আমার কাছেও এসেছিল। বলেছে আপনার কাছে আসতে। তাই তো আমি লাবণ্যকে না বলিনি, চলে এসেছি। মা তোমাকে খুব ভালোবাসত। অনুরাধা ওর মাথায় হাত বোলায়। হঠাৎ অনুভব করে একটা লম্বা গাঢ় ঠান্ডা নিঃশ্বাস ওর পিঠের উপর পড়ছে। একটা ঠান্ডা হাত ওর পিঠে হাত রাখে। ও পেছন ফিরে দেখতে পায় হীরার একটা লম্বা মূর্তি, অস্পষ্ট, চোখ দুটো চকচকে, তাতে জলের ধারা। চোখে মুখে মিনতি, আমার বাচ্চাকে একটু দেখিস। অনুরাধা চোখের তারায় আশ্বাস, হীরা চোখ দুটো কৃতজ্ঞতায় ভরা। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।